যে হৃদয়ে প্রেম থাকে সেই হৃদয়ের গহনে আগুনও থাকে, জ্বালা থাকে, আবার ঝরে পড়ে কান্না হয়ে। অসাধারণ একটি ছোট গল্প, একটি প্রাচীর চিত্র। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি প্রাচীর চিত্র। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি প্রাচীর চিত্র। শুনতে থাকুন আজকের গল্প একটি প্রাচীর চিত্র। মসৃণ দেয়ালের গায়ে খড়ি আর পেন্সিলের ছক্কাটা ঘরগুলো রঙে রঙে ভরাট হতে থাকে। গণেশের মনে হয় রঙে রসে ভরাট হতে থাকে, রঙে ঢঙে ভরাট হতে থাকে। কাঁধ উঁচু বিবর্ণ একটা টুলে বসে তুলি চালায় নিরঞ্জন। গণেশচন্দ্র মাথায় ছাতা ধরে, রঙের মালসা বদলে দেয়, তুলি ধুয়ে দেয়, আর সশ্রদ্ধ নিষ্ঠায় ওস্তাদের তুলি চালনা দেখে। মোটা তুলির গায়ে নারী দেহের আভাস স্পষ্ট আর উগ্র হতে থাকে। তুলি থামিয়ে মাঝে মাঝে দেখে নিরঞ্জন, হাতের ফটোগ্রাফের সঙ্গে মেলায়। একটা চোখ বুঝে যায় প্রায়, দুই চোখে যেন খুঁটিয়ে দেখা সম্পূর্ণ হয় না। হ্যাংলার মতো হুমড়ি খেয়ে পড়ে রাস্তার লোকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সকৌতুকে লাসময়ী নারী দেহ রচনার স্থূল কারিগরি দেখে। তবে নিরঞ্জনের ভ্রুকুটি অথবা গণেশের গোল চোখের নীরব তর্জনেন বেশি কাছে এসে কাজের ব্যাঘাত ঘটায় না তারা। নিরঞ্জন হাতে ছবি দেখে আর তুলি চালায়। ছবি অনুযায়ী আঁকতে হয় দেওয়ালের প্রাচীর চিত্র। সব পার্টিরই সেই নির্দেশ, ছবির মতো করেই আঁকে নিরঞ্জন। কিন্তু তার মধ্যেই আরো বাড়তি কিছু মেশাতে পারে, আরো জীবন্ত কিছু। নারী দেহের অংশ বিশেষে বেপরোয়া তুলি চালায়। মুখের আদলে এক ধরনের স্থূল আমন্ত্রণ মেশায়। শাড়ির ভাঁজে ভাঁজে রমণী মাধুর্যের মিলন রেখাগুলো যৌবন তটের সীমানা উপচে উঠতে চায়। নারী মূর্তি মনের রেখা বন্দিনী হলো কিনা সেটা আঁকার দিকে নয়, মানুষটার মুখের উপর এক নজর চোখ বুলিয়েই বুঝতে পারে গণেশচন্দ্র। শেষের দিকে তুলি আর তত দ্রুত চলে না নিরঞ্জনের। একটা দুটো আঁচল ফেলে আর দেখে। একটা চোখ বুঝে যায় ঘন ঘন, অন্য চোখ জোরালো হয়ে ওঠে। তুলির বাঁট কোলের উপর রেখে নিজের অগোচরে হাফ শার্টের পকেট হাতড়ায়। মিড়িয়ার দেশলাই উঠে আসে। খোঁচা খোঁচা নাড়ি ভরা মুখে এক ধরনের হাসির আভাস দেখা যায়। গণেশচন্দ্রের মনে হয় শুধু চোখ দুটো হাসে, আর তার ছটায় গোটা মুখটা ওরকম দেখায়। নিরঞ্জন বিড়ি টানে আর চেয়ে চেয়ে দেখে। শিকারকে আওতার মধ্যে ফেলে শান্ত তুষ্টিতে দু চোখ ভরে লেহন করে। তারপর বিড়ি ফেলে তুলি ধরে আবার। আর সব শেষে সমস্ত নারী প্রাচুর্য কেমন করে যেন এক ধরনের কমনীয়তার আবরণে আটকে ফেলে সে। এইখানে সব থেকে বড় বাহাদুরি আর কারিগরি নিরঞ্জনের। নইলে হয়তো অশ্লীলতার দায় মোটা জরিমানা হয়ে যেত তার অনেক পার্টির, আর নিজের পসারেরও ভাঁটা পড়ত। তার বদলে হুমড়া চোমড়া চিত্র নির্মাতাদের ঝকঝকে গাড়িগুলোকে যখন তখনই এসে থামতে দেখা যায় নিরঞ্জন বাগচির নোনা ধরা বসত ঘরের সামনের ঘুপচি গলির মুখে। তারা জানেন লোকটার মেজা চড়িয়ে দিতে পারলে কাজ হয়। অতি বড় মুখচোরা পথচারীও প্রেক্ষাঘরের প্রাচীর চিত্রের দিকে এক নজর থমকে না তাকিয়ে পারে না। পথ চলতি অনেক রূপসী মেয়েরও গোপন নিঃশ্বাস পড়ে। নিজের কদর জানে নিরঞ্জন, তাই তার মেজাজ কড়া, দাম চড়া। অন্যান্য প্রাচীর চিত্রকারদেরও তাই ঈর্ষার পাত্র সে। এহেন ওস্তাদের সাগরেদ গণেশচন্দ্র, সতীর্থদের কাছে তার মর্যাদাও কম নয়।
কিন্তু ওস্তাদের কাণ্ড কারখানা দেখে এই গণেশচন্দ্রই আজ কেমন যেন হকচকিয়ে যাচ্ছে। নিরঞ্জনের হাতের ফটোখানা অবশ্য এখনো দেখবার সুযোগ হয়নি তার, কিন্তু দেওয়ালের গায়ে ক্রমশ যে রূপের প্রতিফলন ঘটছে, ফটোতে তাই আছে বলে তো মনে হয় না। ফটো না দেখুক, বাবুদের মুখের কথা শুনেছে, তাছাড়া লাইনের খবর বার্তাও রাখে সে। কাল সেই নতুন ছবির শুভারম্ভ, যে ছবির প্রচার সমারোহ শুরু হয়েছে প্রায় 2 মাস আগে থেকেই। এই নবাগতা শিল্পীকে নিয়ে একটু বেশি ঔৎসুক্য দেখা যাচ্ছে মাহাবী দর্শক চিত্তে। নবনায়িকাটি সম্বন্ধে শুধু কানে শুনেই ক্ষান্ত হয়নি গণেশচন্দ্র, চিত্র প্রস্তুতির সময় স্টুডিওতে গিয়ে সচকে একদিন দেখেও এসেছে তাকে। যতটা রটেছে ততটা না হোক, কিছু তো বটেই। বাবুরা ডেকে পাঠাননি নিরঞ্জনকে, মস্ত গাড়ি চেপে নিজেরাই এসেছিলেন 4-5 দিন আগে, সন্ধ্যার পরেই। কিন্তু গলি পেরিয়ে টিমটিমে আলোর খুপড়ি ঘরে নড়বড়ে চৌকিটার উপরেই বসেছেন পরমানন্দে। কথা পারবার আগেই একটা খাঁটি বিলিতি বোতল উপহার দিয়েছেন নিরঞ্জনকে। তারপর ফটো বার করেছেন গোটা কতক, আর যা বলেছেন তার সারমর্ম ফটোতে আসলের কিছুই ওঠেনি। ক্যামেরা তো আর জাদু জানে না নিরঞ্জনের মতো, ইত্যাদি ইত্যাদি। সব পার্টির মুখেই এই ধরনের কথা শুনে অভ্যস্ত নিরঞ্জন। কিছু না বলে ফটো হাতে নিয়েছে। প্রথমেই নাচের ফটো একটা, কোনো জমজমাট দৃশ্যে প্রগল্ভ সমর্পণের ভঙ্গিতে নৃত্যরতা এক নারী। এটি প্রধান প্রচার চিত্র হবে। গণেশচন্দ্র লক্ষ্য করেছে ফটোখানা হাতে নেবার পরেই মুখভাব কেমন যেন বদলে গেছে নিরঞ্জনের। চোখে মুখে বোবা বিস্ময়। ভদ্রলোকেরা হাসি চেপে এবং আরো কিছু নির্দেশ দিয়ে প্রস্থান করেছেন, কিন্তু নিরঞ্জনের যেন হুঁশ নেই তেমন। আত্মবিস্তৃত হয়ে তন্ময়তায় ফটোগুলো দেখেছেই। তারপর হঠাৎ গা ঝাড়া দিয়ে নিরঞ্জন উঠল এক সময়। ঘরের কোণের ভাঙা তোরঙ্গটা খুলল, তলা থেকে আর একখানা ফটো টেনে বার করল। মলিন আবরণ দেখেই বোঝা যায় অনেকদিন আগের ফটো সেটা। চৌকিতে ফিরে এসে সেই ফটোর সঙ্গে সদ্যপ্রাপ্ত ফটোগুলোকে একে একে মিলাতে লাগল। দূরে দাঁড়িয়ে হাঁ করে দেখেছে গণেশচন্দ্র। কাছে এসে কৌতূহল মেটাবে সে সাহস নেই। সবগুলো ফটোই চৌকির উপর রাখলো সে। রাখলো না, আছড়ে ফেলল। তারপর উঠে পাটি দেওয়া বোতলটা খুলে নকডক করে গলায় ঢেলে দিল খানিকটা। গণেশচন্দ্র ঘর ছেড়ে পালালো। তোরঙ্গের ছবিখানা আবারও কোলের উপর রেখে নিরঞ্জন কতক্ষণ গুম হয়ে বসেছিল ঠিক নেই। এও নৃত্যরতা এক কিশোরী মেয়ের ছবি, 10 বছর আগের এক বেনি দোলানো মেয়ের ছবি, টাটকা জুঁই ফুলের মতোই। 10টা বছর যোগ করলে কি হয়? অন্য খোলা ছবিগুলোর দিকে বিরস চিত্তে একবার তাকালো সে, দেখল কি হয়। জঠরের তরল পদার্থের ক্রিয়া শুরু হয়েছে একটু একটু। ইচ্ছে হলো পাটির দেওয়া ছবিগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তার স্মৃতির ভান্ডার থেকে বড় সড়ো একটা কিছু যেন চুরি হয়ে গেছে। সেই চুরিটা মেনে নিতে গিয়ে বুকের ভিতরটা টনটনিয়ে উঠছে যেন। নিরঞ্জনের হাসিই পেল। জঠরের ক্ষুধা আর প্রবৃত্তির ক্ষুধার তাড়নায় জঞ্জালের বোঝা তো কম চাপায়নি। তবু স্মৃতি এমন উদ্ভট হয় কি করে? নিরঞ্জন হাসছে আর ভাবতে নেশার মতো লাগছে। বোতলের নেশার সঙ্গে এর মিল নেই। স্মৃতির পটে আর একখানা মুখ উকি চুকি দিচ্ছে। এখন কোথায় আছে প্রবীর? ছেলেটা বোকা ভাবতো ওকে। ভাবতো এমন ভক্ত আর নেই। বড় লোকের ছেলে, মফস্বল শহরের এসডিওর ছেলে মানেই বড় লোকের ছেলে। বা মৌরি বলেই হোক আর যে জন্যেই হোক, ছেলেবেলায় ওদের বাড়িতে বড় আসতো না নিরঞ্জন। দেখা হতো স্নানের ঘাটে, খেলার মাঠে, ফুলবাগানে। তাছাড়া স্কুল তো আছেই।
প্রবীর কলেজে ঢুকবার পর দেখাশোনাটা কমে আসতে লাগলো। তৃতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করবার পর নিরঞ্জনের পড়াশোনার পাঠ খতম হয়েছিল। তখন নিরঞ্জন মাঝে মাঝে ওদের বাড়িতে আসত, আরো অনেকেই আসত, মাইরের ঘরে বসত। কিন্তু নিরঞ্জন আসত কোনো এক ফাঁকে সেই বাড়ির একটি মেয়েকে দেখবার জন্য। অন্য ঘরে তার টুকরো টুকরো কথা, খিলখিল হাসি, অথবা দাদার উদ্দেশ্যে অসহিষ্ণু দু চারটে হাঁকডাক শুনবার জন্যে। প্রবীরের বোন অনিতা ম্যাট্রিক ক্লাসের ছাত্রী। এক গাদা বই বুকে করে লম্বা বেনি দুলিয়ে স্কুলে যেত। দুবেলা ঠিক সময় ধরে সাইকেল নিয়ে বেরোতো নিরঞ্জন। সকলে চোখ এড়িয়ে যতক্ষণ সম্ভব দূর থেকে অনুসরণ করত, তারপর পাশ কাটিয়ে যেত। কোনোদিন বা সামনের দিক থেকেও আসত। সে যেন এক নেশার মতো হয়ে উঠেছিল, কিন্তু কেউ সন্দেহ করতে পারেনি কখনো ওই মেয়েও না। অবশ্য সন্দেহ করবার মতন তেমন পাকাপোক্ত বয়সও নয় সেটা অনিতার। তাছাড়া দাদার আড্ডা নিরঞ্জনকে যদি দেখেও ফেলে থাকে, খেয়াল করেনি। সেখানে নিরঞ্জন এমনিতেই নিষ্প্রভ প্রায়। একদিন ছুটির দিনে প্রভৃতি প্রস্তাব করল, এই চল না, অনিতাদের স্কুলের থিয়েটার দেখে আসি, নিমন্ত্রণ করেছে। ওরই আবার মেন রোল কি না? নিরঞ্জনের নিষ্প্রিয় মুখভাবে মনে হবে অনিতা বলে কোনো মেয়ের অস্তিত্ব জানা নেই তার। কিন্তু বুকের ভিতরে একটা দাপাদাপি শুরু হয়েছিল, মনে আছে। থিয়েটার দেখতে গিয়েছিল রবীন্দ্রনাথের চণ্ডালিকা। নৃত্যনাট্য সেই প্রথম দেখল নিরঞ্জন। পরের জীবনে আরো অনেক দেখেছে, কিন্তু সেদিন মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিল। অনিতাকে নয়, নাচে গানে সত্যিই যেন সুষমা ভরে আনত এক চণ্ডালিনীর নিঃশেষিত সমর্পণ দেখেছে মন্ত্রমুগ্ধ বিস্ময়ে। এমন বিহবল হয়েছিল সারাক্ষণ যে হঠাৎ একটা আলো ঝলসে উঠতে বিষম চমকে উঠেছিল নিরঞ্জন। ফোনে বুঝেছে, ফ্ল্যাশ লাইটে নিত্যরতা চণ্ডালিনীর ছবি নেওয়া হলো। সেই এক রাতের বিবশ স্বাচ্ছন্যতা কাটতে কম করে ৩-৪ দিন লেগেছিল নিরঞ্জনের। ঘুমের মধ্যেও সেই সমর্পণের নপুরধ্বনি শুনেছে সে। লম্বা বেনি দুলিয়া আবার স্কুলে যেতে দেখেছে অনিতাকে। চলার ঠমকে তেমনই বেনি দুলেছে ডাইনে বাঁয়ে। কিন্তু এ দেখার সঙ্গে আগের দেখার যেন অনেক তফাৎ হয়ে গেছে। এ যেন আর অনিতা নয়, চণ্ডালিনী প্রকৃতি। সেই সাজ নেই, পায়ে নুপুর নেই, তবু নিরঞ্জনের চোখে অনিতার প্রকৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে। এরপর একদিন হঠাৎ এক ফটো তোলার দোকানের সামনে থমকে দাঁড়িয়ে গেছে সে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করে উঠতে পারে না। শোকেসে অনিতার ছবি। অনিতার ছবি নয়, নৃত্যরতা চণ্ডালিনীর ছবি। নিরঞ্জনের মনে পড়ে ছবি তোলা হয়েছিল বটে। প্রবীরকে জিজ্ঞাসা করে জানল ওই দোকানের ফটোগ্রাফারকেই ফটো তুলবার জন্য ডাকা হয়েছিল। ছবিখানা খুব ভালো হওয়ায় তার বাবার কাছ থেকে একটা কপি শোকেসে রাখবার পারমিশন আদায় করে ছেড়েছে দোকানের মালিক। দিন কতক এই দোকানের সামনে দাঁড়িয়ে ফটো দেখেছে নিরঞ্জন। ইচ্ছে হয়েছে শোকেস ভেঙে ফটোটা নিয়ে চলে যায়। দোকানের মালিকের সঙ্গে আলাপ করেছে শেষ পর্যন্ত। আর তারপর যে মূল্যে সেই ফটো সংগ্রহ করেছে সেটা তার অনেক দিনের সঞ্চয়। একটা সিনেমা প্রাচীরের নকশা শেষ হলো, আরো দুটোর বাকি। দ্বিতীয় সিনেমা হলের কাজ ধরবে একটু রাত হলে। তৃতীয়টির কাজ শেষ করবে পরদিন খুব ভোরে। তুলি ফেলে নিরঞ্জন উঠে দাঁড়ালো। গণেশচন্দ্রকে যথাবিধি নির্দেশ দিয়ে প্রস্থান করল সে। ভালো করে তার মুখের দিকে তাকালে বুঝত এবারের কারিগরি তেমন পছন্দ হয়নি গণেশচন্দ্রের। মনে মনে বেশ অবাক হয়েছে সে। বাবুরা অত খাতির করলেন, অত করে বলে গেলেন, তার বদলে এই আর ওস্তাদের এই আঁকার ধরনটাও অস্বাভাবিক ঠেকল তার চোখে।
তেমন করে রয়ে শোয়ে এক চোখ বুঝে দেখল না তো। মাঝে মাঝে বিড়ি ধরিয়ে শিকারি চোখে তাকালো না, একধার থেকে শুধু একেই গেল। এরকম ব্যতিক্রম গণেশচন্দ্র আর দেখেছে বলে মনে পড়ে না। সরঞ্জাম গুছিয়ে যাবার জন্য প্রস্তুত হলো সে, কিন্তু তার আগে ফুটপাত ঘেঁষে ঝকঝকে এক গাড়ি দাঁড়ালো। এক নজর তাকিয়ে চিনল গণেশচন্দ্র। বাবুরা হলের সাজসজ্জা দেখতে বেরিয়েছেন বোধ হয়। ধারের মহিলাটির মাথায় খানিকটা ঘোমটার আড়াল থাকলেও গণেশচন্দ্রের চিনতে দেরি হল না, ইনি সেই নবোত্তীর্ণা নায়িকা। সকলেই গাড়ির জানালা দিয়ে দেওয়ালে সদ্য সমাপ্ত ছবি দেখছেন। কারো চোখে মুখেই তেমন খুশির আভাস পেল না গণেশচন্দ্র। দরজা খুলে নেমে এলেন স্বয়ং প্রযোজক। রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই, এটা কে এঁকেছে? নিরঞ্জন দা। কোথায় সে? বাড়ি গেল, বলে গেছে রাতে দক্ষিণে ছবি ঘরের কাজ হবে। মাথা হবে। গটগট করে গাড়িতে উঠলেন আবার। গাড়ি ছুটল। ঘণ্টাখানেক বাদে নিরঞ্জনের বাড়ির গলির মুখে এসে থামল সেই গাড়ি। গাড়িতে প্রযোজকের দুই প্রধান সহকর্মী। চিৎপাত হয়ে চৌকিতে শুয়েছিল নিরঞ্জন। একটু আগেই গণেশচন্দ্র ফিরেছে। বাবুদের খবরটা জানাবে ভাবছে, কিন্তু ঠিক যেন সাহস পাচ্ছে না। সহকর্মীরা ঘরে ঢুকে বিনা ফণিতায় ঝাঁঝিয়ে উঠলেন প্রায়। এ কি হয়েছে নিরঞ্জন বাবু? কি করেছেন কি? আমরা দেখে এলাম যে। নিরঞ্জন ধীরে সুস্থে উঠে বসেছে। তাদের বসতে না বলে পাল্টা প্রশ্ন করল, কেন, কি হয়েছে? কিছুই হয়নি, কিছু না, একদম রাবিশ। হাতের কাছেই পাটি দেওয়া সেই নমুনাটা ছিল। সেটা টেনে নিয়ে একবার দেখল নিরঞ্জন। তারপর ওদের দিকে ওটা বাড়িয়ে দিয়ে বলল, মিলিয়ে দেখে আসুন, এতে যা আছে ওতেও তাই আছে। সহকর্মীদের একজন বিরক্ত মুখে বলল, তা তো আছে, কিন্তু আসল এফেক্ট কিছুই নেই। মনে হচ্ছে যেন পুজোর নাচ নাচছে। তাছাড়া মেয়েটির ওই বয়স নাকি? যা এঁকেছেন মনে হয় টক ছেড়ে সবে শাড়ি ধরেছে। একবার যদি দেখতেন তাহলে আর। অন্যজন বললেন, যাকে যা হয়েছে হয়েছে, শিগগির ওটা তুলে ফেলে আবার একটা আঁকুন। কর্তা ভয়ানক রেগে আছেন, এক্ষুনি যান। নিষ্পৃহ মুখে নিরঞ্জন জবাব দিল, আমার দ্বারা আর অন্যরকম হবে না, আপনারা অন্য লোক দেখুন। গরজ বড় বালাই। হাবভাব দেখে সহকর্মীদের বিরক্তি উবে গেল। একজন বললেন, সে কি কথা, আপনি আর্টিস্ট কম নাকি? মেজাজ আসেনি বলেই ওরকম হয়ে গেছে বোধ হয়। মিড়ি ধরিয়ে নিরাসক্ত মুখেই সেই একই জবাব দিল নিরঞ্জন, তার দ্বারা অন্যরকম আর কিছু হবে না। হবে না মানে? আবার অতীতে ওঠেন ভদ্রলোকেরা। দায়িত্ব নিয়েছেন, এখন হবে না বললেই হবে? সোজা হয়ে বসে মুখের দিকে চেয়ে নিরঞ্জন সাফ জবাব দিল, তাহলে থানা পুলিশ করুন গে যান। বাড়তি পারিশ্রমিকের লোভ দেখিও ফল হলো না কিছু। তারা উঠে গেলেন। ঘণ্টাখানেক বাদে আবারও গলির মুখে এসে থামল সেই গাড়িটা। এবারে স্বয়ং প্রযোজক। সন্ধ্যা পার হওয়া সত্ত্বেও ঘরের আলো জ্বালা হয়নি। চৌকির উপর নিরঞ্জন তেমনই চুপচাপ বসেছিল। আগন্তুকের সাড়া পেয়ে গণেশচন্দ্র আলো জ্বেলে দিল। নিরঞ্জন বিরক্ত মুখে ফিরে তাকালো। মৃদু হেসে ভদ্রলোক মুখে সিগারেটটা হাতে নিয়ে বললেন, ওদের পাঠানোই ভুল হয়েছিল, জ্ঞানগম্যি থাকলে তো। চলুন। নিরঞ্জনের দু চোখ নীরব জিজ্ঞাসু, চলুন না মশাই, এই ভর সন্ধ্যায় ঘরে বসে আছেন কি? উঠুন উঠুন, আপনার সঙ্গে আলোচনা আছে। অগত্যা তার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হলো। গাড়িতেও উঠতে হলো। ড্রাইভার গাড়ি ছোটালো। নিরঞ্জন ফিরে তাকালো।
দৃষ্টিতে এক ধরনের রুক্ষতা। অর্থাৎ কি বলবার আছে বলুন এবার। কিন্তু ভদ্রলোক বললেন না কিছুই। পকেট থেকে দামি সিগারেটের টিনটা বার করে তার দিকে এগিয়ে দিলেন। প্রায় 20-25 মিনিট বাদে একটা অপরিচিত বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। ভদ্রলোক নেমে আহ্বান করলেন, আসুন আসুন। নিরঞ্জন অনুসরণ করল তাকে। সামনে বসবার ঘরে জোরালো আলো জ্বলছে। ঘরে ঢুকে নিরঞ্জন হকচকিয়ে গেল আরো। মিলেতি আসবাবপত্র, মেঝেতে পা ডোবানো কার্পেট, সামনে দেওয়াল জোড়া সোনালি পাতে বাঁধানো মস্ত শৌখিন আয়না, তাতে নিচে রাত ময়লা জামা কাপড় আর খোঁচা খোঁচা নাড়ি ভরা মূর্তিটি দেখে নিরঞ্জনের মনে হলো সে যেন রাহুর অনুচর। সোফায় বসে আছেন সেই দুজন সহকর্মী। তারা উঠে দাঁড়ালেন। প্রযোজক মশাই মৃদু তর্জন করলেন, তোমরাই এর মেজাজ বিগড়ে দিয়েছ। ম্যাডাম কোথায়? আসছেন। বসুন 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 নিরঞ্জনবাবু, বসুন। প্রযোজকের আপ্যায়নে বুঝতে গিয়েও বসা হলো না। তার আগেই অন্দর থেকে যে মহিলার আবির্ভাব, তার দিকে সব প্রশংস নেত্রে 2-1 মুহূর্ত চেয়ে থেকে প্রযোজক সানন্দে বলে উঠলেন, আসুন আসুন, একেবারে খোদ আসামি ধরে এনেছি। নিরঞ্জন বিমূঢ় মুখে একটু হাসতে চেষ্টা করল শুধু। প্রবীরের কোন অনিতাই বটে, কিন্তু সেই অনিতা নয়। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নবধবে সাদা সিল্কের ব্লাউজের উপর সর্বাঙ্গ হালকা কলাপাতা রঙের দামি শিফনে সবুজ আপায় ঘরের এমন রূপও যেন বদলে গেল। চোখে মুখে অধরে সূক্ষ্ম প্রসাধন মাধুর্য। স্মিত হাসে দুহাত যুক্ত করে কপালে ঠেকালো। প্রযোজক পরিচয় করিয়ে দেবার উদ্যোগ করতেই অনিতা বাধা দিয়ে বলল, থাক, এই লাইনে এলে ওকে না চিনে উপায় আছে নাকি? বসুন, দাঁড়িয়ে কেন? নিজের অগোচরে নিরঞ্জন বসে পড়ল। হাতখানেক তফাতে সেই কৌচে নির্দ্বিধায় বসল অনিতাও। দাঁড়ান, চা বলে আসি। কি খাবেন, চা না কফি? সামান্য একটা জবাব দেবার চেষ্টায় কাবি খেতে লাগলো নিরঞ্জন। প্রযোজক বললেন, চাই হোক, চট করে একটু চাই হোক। অনিতা ভিতরে চলে গেল। সেই যাওয়াটুকুর ভঙ্গিতেও শিফনের শাসন উচ্ছানো তনুতরঙ্গ। প্রযোজক সঙ্গীদের কাছ থেকে আসন্ন চিত্রমুক্তির কি খোঁজ খবর নিচ্ছেন কানে এলো না নিরঞ্জনের। তার চোখে ভাসছে মফস্বল শহরের সেই রাস্তাটা আর সেই মেয়েটি বই বুকে করে যে স্কুলে যেত, যার লম্বা বেনি দুলতো ডাইনে বায়ে। ফুলো সাজে চন্ডালিনী প্রকৃতি সেজেছিল যে মেয়ে, আর যে সমর্পণ দেখে পরপর করাত্রি ঘুম ছিল না নিরঞ্জনের চোখে। অনিতা ফিরে এলো একটু বাদে। পিছনে বেয়ারার হাতে চায়ের সরঞ্জাম। নিরঞ্জনের মোহভঙ্গ হলো। অনিতা সেই কৌচেই বসলো আবার, হাতে হাতে চা পরিবেশন করে নিজের পেয়ালাটা নিয়ে ঘুরে বসে তাকালো তার দিকে, হাসলো একটু। তারপর সরাসরি কাজের কথা পারল একেবারে। হাত যেটা এঁকেছেন দেখলাম নিরঞ্জনবাবু। চায়ের পেয়ালা হাতে নিরঞ্জন আড়ষ্ট হয়ে বসে। তেমনি হালকা সুরে অনিতা আবার বলল, আপনার এত নামডাক, কতজন উঠে গেল আপনার হাতে। আপনি আমার বেলাতে এমন অকরণ কেন? বাকি 3 জন হেসে উঠলেন। নিরঞ্জনও হাসতে চেষ্টা করল, না পেরে চায়ের পেয়ালায় চুমুক দিতে লাগলো। অনিতা ঘুরে বসেছে আরো একটু। গোটা পরিবেশটাই যেন তার করায়ত্ত। আমতার মেশানো অনুযোগে সুরেই বলল, এড়িয়ে গেলে চলবে না কিন্তু, মুখ তুলুন। যা এঁকেছেন ঠিক হয়েছে? পেয়ালাটা রেখে নিরঞ্জন সত্যি স্থির নেত্রে তার মুখের দিকে চেয়ে রইল খানি।
তারপর ঘাড় নাড়ল। হয়নি। উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলল, হয়নি, ঠিক করে দিচ্ছি। প্রযোজক সঙ্গে সঙ্গে উঠে এসে ড্রাইভারকে বললেন তাকে পৌঁছে দিতে। তারপর অনুচ্চ কণ্ঠে আশ্বাস দিলেন, ঠিকমতো কাজটা করে দিন নিরঞ্জনবাবু, আপনার পরিশ্রম আমি পুষিয়ে দেব। বাড়ি ফিরে নিরঞ্জন গণেশচন্দ্রকে পাঠিয়ে দিল দেওয়ালের আঁকা ছবিটা তুলে ফেলতে এবং সব সরঞ্জাম রেডি করে রাখতে। সে চলে যেতে যেতে 10 বছর আগেকার সেই ছবিখানা বার করল নিরঞ্জন। দেখতে লাগলো নিরীক্ষণ করে। খর চোখে বিস্মৃতির আভাস। কয়েক নিমেষ। তারপরে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলল ফটোখানা। টুকরোগুলোকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। কতক বাইরে পড়ল, কতক ঘরের মধ্যেই। রাত মন্দ হয়নি। ঠায় দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা ধরে যাবার কথা গণেশচন্দ্রের, কিন্তু কিছুই টের পাচ্ছে না সে। উৎফুল্ল বিস্ময়ে ওস্তাদের আঁকা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আনন্দে দু একবার স্ফূর্তিসূচক শব্দ বার করে ফেলবার মুখে জিভ কামড়ে সামলে নিয়েছে। দেখছে আর কিসের যেন একটা উষ্ণ স্রোত উপলব্ধি করছে সেও। লোকটা যেন নারীর সমস্ত রহস্য উদ্ঘাটন না করে ছাড়বে না। আড়ে আড়ে বারবার দেখছে মানুষটাকে। শেষের মাথায় ঠিক তেমনই একটা দুটো করে আঁচড় ফেলছে আর দেখছে এক চোখ বুজে। অন্য চোখটা জোরালো হয়ে উঠছে তেমনই নয়, যেমন হয় তার থেকেও অনেক বেশি। তুলি কোলের ওপর ফেলে রেখে পকেট হাতড়াচ্ছে। মিড়ি ধরিয়ে দেখছে চেয়েছে। খোঁচা খোঁচা নাড়ি ভরা মুখের সেই পরিচিত ছটা রাতের আলোয় চকচকে দেখাচ্ছে আরো। শিকারকে আওতার মধ্যে পেয়ে তীব্র তীক্ষ্ণ হয়ে উঠেছে শিকারীর তুষ্টি। মিড়ি ফেলে দিয়ে তুলি ধরেছে আবার। শেষ হলো। স্তব্ধ অভিভূত হয়ে দেখছিল গণেশচন্দ্র। হুঁশ ফিরল। উঁচু টুল থেকে নেমে দাঁড়ালো মানুষটা। মিড়ির খোঁজে আবার পকেট হাতড়াচ্ছে। মনের মতো আঁকা হলে ওস্তাদের দিকে চেয়ে নীরবে শুধু এক মুখ হাসে গণেশচন্দ্র। তারিফ করবার কোনো ভাষা জানে না, অথবা জানলেও সাহসে কুলোয় না। আজকের হাসিটা একটু বেশি রকমই উদ্ভাসিত হয়ে উঠেছিল গণেশচন্দ্রের মুখে। কিন্তু চোখাচোখি হতেই হকচকিয়ে গেল কেমন। হাসি তলিয়ে গেল। শিকারীর দুই চোখে চকচকে ছুরির ফলার মতো ওই শানিত দৃষ্টি দেখে অভ্যস্ত সে। কিন্তু ছুরির ফলাটা যেন জলে ভেজা আজ। শেষ হলো আজকের গল্প। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি প্রাচীর চিত্র। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি, কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের মতামত আমাকে সাহায্য করে আমার পরিবেশনা আরও ত্রুটিমুক্ত, আরও মনোগ্রাহী করে তুলতে। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি আরও একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যারা নতুন আছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।